আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিশ্ব কূটনীতির বর্তমানে একটা জ্যামিং পয়েন্ট। এই জ্যামিং পয়েন্টে এসে সকল দেশগুলোই এসে আটকে যায়। কেননা আপনি দেখেন যদি ভারত এবং আমেরিকা, তারপর আপনার চায়না, তারপর পাকিস্তান এরকম আঞ্চলিক শক্তিগুলা বা আন্তর্জাতিক শক্তিগুলা সবাই আসলে এই বাংলাদেশের কূটনীতিতে এসে সবাই এই জ্যামিং পয়েন্টে এসে আটকাচ্ছে। এখানে জ্যামিং পয়েন্টে এসে আটকানোর কারণ নিজেদের স্বার্থ। এখানে চায়নার যেরকম স্বার্থ রয়েছে, ভারতের ওরকম স্বার্থ আছে। তারপর এখানে যুক্তরাষ্ট্রের যেরকম স্বার্থ আছে, এখানে পাকিস্তানেরও স্বার্থ আছে। এখন প্রত্যেকের স্বার্থ বলা হচ্ছে যে ভিন্ন ভিন্ন। তবে আন্তর্জাতিক বিশ্লেষকগণ যেটা বলেন বা যেটা বলতে চেষ্টা করেন যে ভারত এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ বাংলাদেশে প্রায় সেমই। এখন আমরা আজকে ওই বিষয়টাই আলোচনা করতে চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাক। বাংলাদেশ নিয়ে চায়না এবং ভারত এবং পাকিস্তানের যেই এখানে টানাপোড়েন সেটা আঞ্চলিক কেন্দ্রিক। সেই আঞ্চলিক কেন্দ্রিকতাকে কে কার পাশে বাংলাদেশকে পাবে বা কে কার পক্ষে বাংলাদেশকে টেনে নেবে, এই জন্য একটা প্রতিযোগিতা আমরা লক্ষ্য করছি বিগত দিন থেকে। বিশেষত এটা আওয়ামী লীগ সরকারের সময় ছিল, তবে আওয়ামী লীগ সরকারের সময় পাকিস্তান এখানে কোনো জায়গা পায়নি। চীন এবং ভারত এখানে তারা নিজেদের মতো করে জায়গা করে নিয়েছে। তবে আওয়ামী লীগ সরকারের সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেরকম চীনের সাথে সম্পর্ক রেখেছেন, তদ্রূপ ভারতের সাথেও সম্পর্ক রেখেছেন। তবে এই সব কিছু ছাপিয়ে এখানে যুক্তরাষ্ট্র একটা জায়গা করে নিতে চাইতো। যুক্তরাষ্ট্র যেহেতু এই অঞ্চলে বা বাংলাদেশের একটা সবচেয়ে বড় একটা দাতা সংস্থা বললেই চলে, সেই যুক্তরাষ্ট্রকে আসলে পাশ কাটানো প্রায় অসম্ভব ছিল। তাই যেখানে চায়না আছে সেখানে যুক্তরাষ্ট্রকে আবার ইনভাইট করা, বা যেখানে যুক্তরাষ্ট্র আছে সেখানে চায়নাকে ইনভাইট করা, এটা আসলে একটা দ্বিচারিতার মতো হয়, বা ওই দেশগুলো এটা মানতে চায় না। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়টা ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছিলেন। যেরকম যুক্তরাষ্ট্রকেও কাছে টেনে নিয়েছেন, ওইরকম চীনকেও পাশে রাখছেন। কিন্তু ভারতও এখানে পাশে ছিল। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা দেখলাম যে এখানে যে পাকিস্তানপন্থী বা পাকিস্তান যেভাবে জায়গা করে নিচ্ছে, সেটা আসলে বাংলাদেশের জন্য একটা কলঙ্কজনক বলে অনেকে মনে করেন। কেননা পাকিস্তানের বর্তমানে যে অর্থনৈতিক অবস্থা, সেটা আসলে পাকিস্তান বাংলাদেশকে কিছু দিবে এরকম মনে হয় না। সুতরাং চীনের কাছ থেকে কিছু দেওয়া নেওয়ার একটা বিষয় থাকতে পারে, এখানে ভারতের সাথেও দেওয়া নেওয়ার বিষয় থাকতে পারে, অথবা যুক্তরাষ্ট্রের সাথে দেওয়া নেওয়ার বিষয় থাকতে পারে। তবে এখানে যুক্তরাষ্ট্র এবং ভারতের ভিতরে যখন সম্পর্ক খারাপ হয়, বিশেষ করে বাণিজ্যিক ইস্যুতে, তখন কিন্তু আসলে এই বাংলাদেশের বিষয়ে উভয়ের মনোভাব ভিন্ন ছিল। পরবর্তীতে ভারত এবং যুক্তরাষ্ট্র যখন তাদের যেই বাণিজ্যিক বিরোধ মিটিয়ে নতুনভাবে চুক্তি করে, সামরিক চুক্তি করার পরে, তখন তারা আবার এই বাংলাদেশের বিষয়ে তারা একমতের দিকে আসতেছে বলে অনেকে মনে করেন। কেননা আপনি দেখেন যে সাম্প্রতিক সময়ে এই যে ভারতের যিনি উপদে নিরাপত্তা উপদেষ্টা আছেন অজিত দোভাল, তার সাথে বাংলাদেশের যে আপনার প্রতিরক্ষা উপদেষ্টা জনাব খলিলুর রহমানের সাথে ভারতে আপনার কলম্বো সিকিউরিটির অধীনে যেই সম্মেলন, সেই সম্মেলনের সাইড লাইনে সেখানে উভয়ের ভিতরে বৈঠক হয়েছে। সেই বৈঠকের কয়েকদিন যেতে না যেতেই আমরা দেখলাম যে আবার তারা কাতারের রাজধানী দোহাতে তারা বৈঠক করছে। তবে সেখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেখানে মধ্যস্থতা করছেন কাতার আমিরের বিশেষ সহকারী। আর তিনি কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের সিআইএর গোল্ড মেডেল প্রাপ্ত একজন ব্যক্তি। তিনি মেডেল পেয়েছেন কাতার এবং যুক্তরাষ্ট্রের ভিতরে এই যে প্রশাসনিক পর্যায়ে যে সম্পর্ক রক্ষা করছেন, সেটা সম্পর্ক রক্ষার জন্য তিনি এই মেডেল পেয়েছেন। এখন অনেকেই বলতে চেষ্টা করছেন এখানে সর্বশেষ কাতারে ভারত এবং বাংলাদেশের প্রতিনিধিদের ভিতরে বা উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের ভিতরে যে বৈঠক হয়েছে, এই বৈঠকটা শুধুমাত্র বাংলাদেশ এবং ভারতের বৈঠক না, এটা বাংলাদেশ, ভারত এবং যুক্তরাষ্ট্রের বৈঠক। এখন আপনার প্রশ্ন হতে পারে সেখানে তো যুক্তরাষ্ট্রের কেউ ছিল না। তাহলে আপনার জ্ঞাতার্থে দর্শক আমি এটাই বলতে চাই, যিনি কাতারের প্রতিনিধি হিসেবে ওইখানে ছিলেন, কাতারের প্রেসিডেন্টের বিশেষ সহকারী, তিনি কিন্তু যুক্তরাষ্ট্রের সিআইএর মেডেল প্রাপ্ত। তাই অনেক বিশ্লেষক এটা বলেন যে তিনি মূলত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন।
এখন তিনি যেহেতু এখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন, তাহলে এই বিষয়টা আসলে ত্রিমুখী বা ত্রিপক্ষীয় একটা বৈঠক ধরা যায়। তাহলে এই ত্রিপক্ষীয় বৈঠক থেকে কি পেল বাংলাদেশ? এখানে বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে। বাংলাদেশের বিষয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের চাওয়া পাওয়া কিন্তু প্রায় কাছাকাছি। আপনি দেখেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র এই যে ভারতকেই কিন্তু বস মানতে হয়, কেননা এই অঞ্চলে ভারতকে কেন্দ্র করেই তাদের সব কিছু সাজানো। ইন্দো প্যাসিফিকে তারা যে কোয়াড, তারপরে হচ্ছে গিয়ে তারা যে আরও বিভিন্ন কিছু যে এই আপনার তৈরি করছে, সব কিছু ভারত কেন্দ্রিক কিন্তু চীনকে ঠেকানোর উদ্দেশ্যে। এখন এই ভারতের চীনকে ঠেকানোর জন্য কিন্তু যুক্তরাষ্ট্রেরও যেই নীতি, ভারতেরও কাছাকাছি নীতি। সুতরাং বাংলাদেশ নিয়ে ভারতের আরেকটু উদ্বেগের কারণ হচ্ছে ভারত চায় স্থিতিশীলতা। এখানে স্থিতিশীলতা থাকলে ভারতের পশ্চিমবঙ্গ বা ভারতের সীমান্ত অঞ্চলগুলো এখানে নিরাপদ থাকে, বিশেষ করে ওই যে চিকেন নেক অঞ্চল যেটাকে বলা হয়, সেই জায়গাগুলো নিরাপদ থাকে। বা এই বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে ভারতের জন্য এটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। কেননা বাংলাদেশে ইতিপূর্বে যে 10 ট্রাক অস্ত্র মামলা, যে উলফাকে দেওয়ার জন্য 10 ট্রাক অস্ত্র, তারপর আরও অন্যান্য বিষয়ে, এগুলো কিন্তু পূর্বে গঠিত বিষয়। সুতরাং ভারত এই উদ্বেগগুলো সবসময় মনে রাখে। আর ভারত একটা বিষয় মনে রাখে যে পাকিস্তান যদি বাংলাদেশের ভিতরে ভালো একটা জায়গা করে নেয়, তাহলে সেটাও ভারতের জন্য একটা উদ্বেগজনক কারণ হবে। এই জন্য ভারত সবসময় চায় যেন বাংলাদেশ স্থিতিশীল থাকুক, বাংলাদেশের জঙ্গিবাদের আখড়া না হোক, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা ভালো থাকুক, এটা ভারত চায়। অন্যদিকে পাকিস্তান, তারা তো আসলে বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে মানে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে চায়। আর চীনের ক্ষেত্রে ভারতের মনোভাব, যেহেতু চীনের সাথে ভারতের সীমান্ত রয়েছে, সেখানে বাংলাদেশকে যদি আবার চীন তার নিয়ন্ত্রণে নিতে পারে, এখানে যদি ওই যে তিস্তা প্রকল্প বলেন বা অন্যান্য প্রকল্পে যদি চীন জায়গা করে নিতে পারে, তাহলে এটা ভারতের জন্য একটা থ্রেট হিসেবেই তারা দেখে। সুতরাং এই বাংলাদেশটা যাতে ভারত এবং আমেরিকার বলয় থেকে ছুটে না যায়, এটা ভারত চায়। আর আমেরিকার চাওয়া হয়েছে যে চীন যাতে এই অঞ্চলের আর কোনো জায়গায় যাতে তার শক্তি বা তার যেই আপনার কি বলে তার যেই শক্তি বৃদ্ধি করতে না পারে বা তার বলয় আরও বাড়াইতে না পারে, এই জন্য যুক্তরাষ্ট্র সবসময় চেষ্টা করে। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখানে ভারতের উপরে নির্ভর করতে হয় বা ভারতকে পাশে সব সময় রাখে। এখন চীন তো যেহেতু মানে ক্রমবর্ধমান শক্তির উত্থানকারী একটা দেশ, সুতরাং চীনকে যেভাবে হোক যুক্তরাষ্ট্র ঠেকাইতে চাবে, কেননা তার বৈশ্বিক শক্তি বা তার বিশ্ব শক্তি হিসেবে তার নিজেকে একক শক্তিধর হিসেবে প্রতিষ্ঠা করতে হলে চীনকে এখানে তার নিউট্রালাইজ করতে হবে বা যতটা সম্ভব চাপে রাখতে হবে। সেই কাজটাই যুক্তরাষ্ট্র করতেছে বা করে। সেই ক্ষেত্রে তারা এখানে ভারতের সহযোগিতা নিচ্ছে বা নেয়। এখন সব মিলে এই যে বাংলাদেশকে কেন্দ্র করে ভারত, যুক্তরাষ্ট্র, চীন বা এই যে পাকিস্তান, সবার যেহেতু ইন্টারেস্ট আছে, সুতরাং সবার ইন্টারেস্টকে কাজে লাগিয়ে এই যে শেখ হাসিনা তখন কিন্তু একটা ব্যালেন্স করে চলতো, কিন্তু বর্তমান সরকার সেটা পারে না। বর্তমান সরকার সেটা হয়ে যাচ্ছে পাকিস্তানের দিকে, হয়ে যাচ্ছে চীনের দিকে, যুক্তরাষ্ট্রের দিকে। এতদিন পর্যন্ত তাদের ভালো একটা আপনার অভিব্যক্তি ছিল যেন যুক্তরাষ্ট্রের সাথে তাদের ভালো সম্পর্ক হবে, কিন্তু আমরা আদতে সেটা দেখলাম না। হয়তো যুক্তরাষ্ট্র বর্তমান সরকারের উপরে সেই ডিপেন্ডটা এখন করতেছে না বলে আমি মনে করি। আপনি যদি ভারতের বিষয়টা দেখেন, ভারত কিন্তু বর্তমান সরকারকে বিশ্বাসই করতেছে না বা বর্তমান সরকারকে আপনার কোনো রকমের স্পেসই দিচ্ছে না। এবং বর্তমান সরকার স্পেসের জন্য বা বর্তমান সরকার ভারতের সাথে সম্পর্ক নেগোসিয়েশনের জন্য অনেক চেষ্টাও করেছে, কিন্তু ভারত সেই ক্ষেত্রে এখানে মানে সাড়া দেয়নি। কেননা ভারত মনে করে বাংলাদেশে যদি যে না আওয়ামী লীগ সরকার থাকে বা আওয়ামী লীগ সমর্থিত সরকার থাকে, সেই ক্ষেত্রে ভারতের জন্য সুবিধা হয়। কেননা আওয়ামী লীগ সরকার সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকে বলে তারা বিশ্বাস করে। এই জন্য তাদের সবচেয়ে বন্ধু বা ভালো বন্ধু হিসেবে তারা আওয়ামী লীগকে বেছে নেয়। এখন কাতার বৈঠকে হয়তো এই বিষয়ে আলোচনা হয়েছে, যেহেতু ভারতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতের অতিথি হিসেবে রয়েছেন, তাই অতিথিকে সেই অতিথির বিরুদ্ধে কিন্তু বাংলাদেশে আবার এই যে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, সেই বিচারে তাকে মৃত্যুদণ্ডের রায়ও হচ্ছে। এবং সবশেষ যে মামলা, সেই মামলাতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এখন 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে পৃথক 3টি মামলায় রাজুকের বরাদ্দের। এখন সব মিলে ভারত তার অতিথিকে এই অবস্থায় ফেরত দেবে না বলে তারা মনে করে। এখানে কিন্তু বাংলাদেশ তখন তাকে তার ওই বন্দি বিনিময় চুক্তির কথা মনে করিয়ে দেয়,
এখন ভারত সেখানে তার যুক্তি উপস্থাপন করে, আসলে শেখ হাসিনা তো সেখানে বন্দী নন, সুতরাং তাকে ফেরত দেওয়ার কোনো এই বন্দি বিনিময় চুক্তির অধীনে দেওয়ার কোনো প্রয়োজন ভারত মনে করে না। আবার ভারত যেটা আরেকটা যুক্তি দেখায় যে এই বন্দি বিনিময় চুক্তির একটা ধারা আছে যেখানে বিবেচনার একটা বিষয় থাকে, যেন ওই ব্যক্তির জীবননাশের হুমকি টুমকি থাকলে এরকম একটা ধারা থাকে, সেইটা ওরা দোহাই দেয়। এখন যেটাই হোক না কেন, এই যে বাংলাদেশকে নিয়ে ভারত এবং আমেরিকা এবং চীন সবার যে টানাপোড়েন, এই টানাপোড়েনের ভিতরে ভারত এবং আমেরিকার যেই সমঝোতা, সেই সমঝোতার ভিত্তিতে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি লেভেলের যেই আলোচনা, সেই আলোচনা থেকে আসলে যেটা বোঝা যায় যে এখানে তারা একটা সমঝোতায় আসতেছে, সেখানে বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে হয়তো একটা স্পেস দেওয়া হবে। সেই স্পেস দিতে গেলে হয়তোবা সময়ের প্রয়োজন হবে, কেননা আওয়ামী লীগ তো হুট করে যদি আওয়ামী লীগের কার্যক্রম উইথড্র করে নিয়ে বলা হয় যে না আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, তাহলে তো আসলে আওয়ামী লীগের নির্বাচনের একটা প্রস্তুতির দরকার আছে, কিন্তু সেই প্রস্তুতি না পেলে তো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেও লাভ নেই। সুতরাং এই জন্য হয়তো বা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে বলে অনেকে মনে করেন। এখন যদি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, তাহলে হয়তো ধরে নিতে হবে যে সেখানে আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার জন্যই হয়তো বা এই সময় বৃদ্ধিকরণ হচ্ছে। এখন সামনে কি হবে সেটাই হয়তো দেখার বিষয়। এদিকে যারা জুলাই আন্দোলনের পক্ষে শক্তি বলা হয়, তারা যদি আসলে ঐক্যে থাকেন, তখন হয়তো বা এই বিষয়টা সরকারও হয়তো আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন করতে পারে। তবে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে দেশের ভিতরে যে অস্থিতিশীল পরিস্থিতি হবে, সেটা আসলে খারাপের দিকেই যাবে। কেননা আওয়ামী লীগের এই যে এখানে কিন্তু দেশের বড় একটা অংশ কিন্তু আওয়ামী লীগের প্রতি সফট কর্নার আছে, বা আওয়ামী লীগ সমর্থক কিন্তু প্রায় 7 কোটি ভোটার অনেকে বলতেছেন। এখন এই 7 কোটি ভোটারকে আপনি যদি নির্বাচনের বাহিরে রেখে নির্বাচন করেন, এটা আসলে ভালো দেখায় না বা ভালো হয় না। কেননা আপনারা যদি বলেন যে শেখ হাসিনা এককভাবে নির্বাচন করছে, এককভাবে নির্বাচন করে সে এই যে দুইটা নির্বাচন করছে, তাহলে এই যে আওয়ামী লীগকে আপনি নির্বাচনের বাইরে রেখে তাহলে আপনি কী করতেছেন? আপনারা তো শেখ হাসিনার মতো কাজই করতেছেন। সুতরাং শেখ হাসিনা আর আপনাদের ভিতরে তাহলে পার্থক্য কী রইল? আপনি গণতন্ত্রের কথা বললেন, গণতন্ত্রের সবক দিলেন, তাহলে আপনিও তো শেখ হাসিনার মতো সেই মানে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছেন। সুতরাং সেটা না করে সবাইকে অংশগ্রহণ করে, মানে অংশগ্রহণমূলক একটা নির্বাচন দেন। অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে যেটা আন্তর্জাতিক মহল বলে, বিশেষ করে যুক্তরাষ্ট্র এখানে যেটা বলে যে গ্রহণযোগ্য এবং সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন তারা চায়, যেটা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলো কিন্তু বিভিন্ন সময় বলেছে। এখন বাংলাদেশ সরকার কি করবে? কি একতরফা একটা নির্বাচন করবে, নাকি এই যে আওয়ামী লীগ সহ অন্যান্য যে সমস্ত দলগুলো আছে তাদেরকে নিয়ে সুন্দর একটা গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন দিবে, সেটা এখন দেখার বিষয়। তবে ভারত, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তারপর হচ্ছে গিয়া যুক্তরাষ্ট্র বা চীন, এদের সবার যেই আপনার বাংলাদেশকে নিয়ে যেই কূটনৈতিক তৎপরতা, সেই কূটনৈতিক তৎপরতাগুলোকে বাংলাদেশ যদি সঠিকভাবে কাজে লাগাতে পারে, সকলের কাছ থেকে যদি ভালো ভালো বিনিয়োগ আনতে পারে, সেটা হয়তো বাংলাদেশের জন্য ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এখন অন্তর্বর্তীকালীন সরকার এই সুযোগগুলো নিবে কি না, সেটা তারাই ভালো পারে, যেটা কিন্তু আওয়ামী লীগ সরকার ভালোভাবে নিতে পেরেছিল চীনের থেকেও। আপনার মনে থাকার কথা যে আওয়ামী লীগের সময় সাবেক যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সম্ভবত যে আব্দুল মোমেন যেই কথা বলছেন যে চীন তো আমাদের কাছে টাকা নিয়ে আসে, এই জন্য আমরা তো চীনকে সুযোগ দিচ্ছি বা চীনের কাছে চীনকে বিনিয়োগের স্পেস দিচ্ছি, এরকম কথা কিন্তু তিনি বলেছেন। সুতরাং এই যে এখন যদি আমেরিকা টাকা নিয়ে আসে, তাহলে আমরা আমেরিকাকেও সুযোগ দিব, আমেরিকার বিনিয়োগ আমরা নিব, সমস্যা কি? এখন যদি সেটা না হয়, তা না করে আমরা যদি একতরফাভাবে বন্দর দিয়ে দিই, একতরফাভাবে আমাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলো দিয়ে দিই, সেটা আসলে আমাদের আদতে ভালো হবে না, পরবর্তীতে এটা খারাপের দিকে যাবে। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান, ইউটিউব এবং ফেসবুকে সব প্রচারের কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনএত হোসেন নামে। আসসালামু আলাইকুম।